আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি। 10 ফুট পানির নিচে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া। বন্যা মোকাবেলায় সরকারের কার্যকর পদক্ষেপ নেই, অভিযোগ নাহিদের। রাজধানীতে রাতভর বৃষ্টি, রেকর্ড বর্ষণে ডুবে গেছে ঢাকার অধিকাংশ রাস্তা, চরম ভোগান্তিতে মানুষ। মুজিব শতবর্ষে 982 কোটি টাকা অপচয়, সংসদে অর্থমন্ত্রী। শেখ হাসিনার খাবারের ব্যয় বছরে 35 কোটি। আইএমএফ এর সাথে আওয়ামী আমলের ঋণ চুক্তি বাতিল। দক্ষিণ প্লাজায় জানাজা শেষে সংসদ ভবন চত্বরে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে দাফন। কাল সারা দেশে বিএনপির শোক পালন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বান্দরবানে নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার 30 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাগড়াছড়িতে পাহাড়ি ঢলের পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বান্দরবানে বৃষ্টিপাত কমলেও নদীর পানি এখনও বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বান্দরবান কেরানীরহাট সড়কে পানি থাকায় চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। অন্যদিকে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ঢলের পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সড়ক, বাজার ও বসতবাড়ি থেকে পানি সরে যাওয়ায় মানুষ ঘরে ফিরছে এবং দোকানপাট খুলতে শুরু করেছে। তবে নিচু এলাকার কিছু স্থানে এখনও জলাবদ্ধতা রয়েছে। স্বাভাবিক রয়েছে দীঘিনালা, লংগদু ও সাজেক সড়কের যান চলাচল। এদিকে রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন। ত্রাণ সামগ্রী সব আছে এবং আমি যেটা বলতে পারি যে যদি আরও লাগে আরও ত্রাণ সামগ্রী আমরা সরকার থেকে দিতে পারব। কুড়িগ্রামে বন্যার পানি কমতে শুরু করেছে। পানির নিচে থাকা জমি থেকে পানি সরে যাওয়ার পর কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। লাল শাক আবাদ করছিলাম, মূলি শাক আবাদ করছিলাম, কলম শাক আবাদ করছিলাম, পাট শাক আবাদ করছিলাম। বন্যার বাড়ি পর আসার পরে আপনার ডুবে গেছে। এখন আমরা কৃষকরা কি করবো, কোনো কুল পাচ্ছি না। পরবর্তীতে পানি নেমে যাওয়ার পরে সেখানে যে পরবর্তী করণীয়, অন্যান্য যে সার্বিক সহযোগিতা এবং পরবর্তীতে মৌসুমে তারা কোন ধরনের ফসল চাষাবাদ করবে সে বিষয়ে কৃষকদেরকে। অন্যদিকে মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর একাধিক স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে সদর, রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার 28টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় আউশ ধান, সবজি ও মাছের খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গোখাদ্যের সংকট। জেলা প্রশাসন দুর্গতদের জন্য 1750 ব্যাগ শুকনো ও অন্যান্য খাদ্য সামগ্রী বরাদ্দ দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা বহাল রয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। চোখ যেদিকে যায় শুধু পানি আর পানি, তার চেয়েও তীব্র বানভাসী মানুষের আর্তনাদ। টানা 5 দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় এখন শুধুই হাহাকার। 10 ফুট পানির নিচে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। বিদ্যুৎহীন অন্ধকারে গত 5 দিন ধরে জ্বলছে না কোনো রান্নার চুলা। খাবার ও আশ্রয়ের আশায় খোলা আকাশের নিচে হাজার হাজার পরিবার। হাসপাতাল ডুবে যাওয়ায় ভেলায় ভাসিয়ে কিংবা কাঁধে করে মুমূর্ষু রোগীদের নিয়ে চলছে জীবন বাঁচানোর এক কঠিন লড়াই। বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার ইরফানুল হক। চারিদিকে শুধু থই থই পানি, চোখ যেদিকে যায় কোনো জনপদের অস্তিত্ব নেই। তলিয়ে গেছে ফসলের মাঠ। টানা বর্ষণ, পাহাড়ি ঢল আর সাঙ্গু, ডলু নদী, হাঙ্গর খালের ত্রিমুখী পানির চাপে চট্টগ্রামের বাঁশখালীর সাতকানিয়া এখন পানিতে ভাসছে।
কোথাও 6 ফুট, কোথাও 8 ফুট পানির নিচে ডুবে গেছে সব। বিশেষ করে কেউচিয়া, বাজালিয়া, চরতি, আমিলাইশ, ধর্মপুর, ঢেমসা আর নলুয়ার বন্যার ভয়াবহতা সবচেয়ে বেশি। স্থানীয় প্রশাসনের হিসাবে পানির তোরে ধসে গেছে 5 শতাধিক মাটির ঘর। মাথা গুজার শেষ আশ্রয়টুকু হারিয়ে নিঃস্ব হাজারো পরিবার। বিশেষ করে আমাদের কারেন্টের বেশি অভাব। আমরা আজকে আমাদের মোবাইল 6 হতে যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের মোবাইল আজকে 6 হতে 7 দিন পর্যন্ত বন্ধ। দীর্ঘ 50 বছরের মধ্যে এরকম পানি আমি দেখি নাই। এই মানবিক বিপর্যয়ের পেছনে প্রকৃতির চেয়েও মানুষের অবহেলাকে বেশি দায়ী করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বছরের পর বছর সুইচ গেটগুলো অকার্যকর ও সংস্কারবিহীন থাকায় বন্যার পানি নামতে পারছে না। সময় মতো ব্যবস্থা নিলে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা ভয়াবহ হতো না বলে দাবি বানবাসী মানুষের। বিভিন্ন জায়গায় 5-7 ফিট 10 ফিট মানুষের বাড়ির উপরে পানি উঠে গেছে। যদি এই পরিস্থিতিটা চলতে থাকে তাহলে মানুষের জীবন আরো দুর্বিষহ হবে। সরকার থেকে এখানে যদি আরো কিছু বরাদ্দ আসে তাহলে মানুষ খেয়ে পানি বাঁচতে পারবে। যদি যাতায়াতের ব্যবস্থা নাই, নৌকা নাই, এখানে আমাদের কিছু বুড়ের দরকার। বাংলাদেশ সরকার যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি বরাদ্দর মাধ্যমে সহযোগিতা করছে। সাতকানিয়া উপজেলা হাসপাতালের 7টি ভবনের নিচতলায় পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় গুরুতর অসুস্থ রোগীদের কিংবা প্রসূতি মায়েদের হাসপাতালে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোমর সমান পানি ভেঙে কখনো কাঁধে তুলে আবার কখনো ভেলায় ভাসিয়ে চলছে জীবন বাঁচানোর এক কঠিন লড়াই। দুর্যোগের এই ক্লান্তিকালে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও সরকারের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। দুর্গত মানুষের এই মুহূর্তে সবচেয়ে বড় আকুতি একটু বিশুদ্ধ পানি, শুকনো খাবার আর জরুরি ওষুধ। 6 থেকে 7 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি হাজারো পরিবার এখন পানিবন্দী। এখানে সংকট রয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের। তাই তো এখানকার মানুষগুলো দীর্ঘ অপেক্ষা করছেন জরুরি ত্রাণ, চিকিৎসা সামগ্রী এবং পুনর্বাসনের ব্যবস্থায়। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। বন্যা মোকাবেলায় সরকারের উল্লেখযোগ্য তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রামের বন্যা এখন জাতীয় সমস্যা, কিন্তু বন্যা মোকাবেলায় সরকারের তৎপরতা চোখে পড়ছে না। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিম রায়পুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে তিনি অভিযোগ করেন, সরকারের মন্ত্রী, এমপি ও স্থানীয় প্রশাসন যথাযথ কার্যকর ভূমিকা রাখছে না। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বেড়ি বাঁধের কথা সংসদে উত্থাপন করারও আশ্বাস দেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগ সরকারের সময় এটা লুটপাট করা হয়েছে এবং এইবারের বাজেটও রাখা হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এবারের বাজেটের একটা টাকাও আমরা দুর্নীতি হইতে দিব না, লুটপাট হইতে দিব না। বেড়িবাঁধের কথা আমরা তুলবো সংসদে এবং এই টাকা যাতে স্থানীয় এমপি হোক, প্রশাসন হোক, তারা যাতে সঠিকভাবে টাকা ব্যয় করে এবং দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধটা হয় এবং এইখানে স্থানীয় আপনারা যারা আছেন তাদের যাতে এই কষ্টটা দূর হয়, এটার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। রাজধানীতে তুমুল বৃষ্টিতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা, সেই সাথে জমে থাকা পানিতে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে রাতভর 76 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমী বায়ুর সক্রিয়তা বৃদ্ধি ও বায়ুচাপের তারতম্যে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন স্থানে বন্যা ও জলাবদ্ধতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে রাত থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে ঢাকার নিম্নাঞ্চল তলিয়ে গেছে পানির নিচে। টানা বর্ষণে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস আদালতের উদ্দেশ্যে বের হওয়া নগরবাসী পড়েছেন বিপাকে। স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও ভোগান্তির মধ্য দিয়ে পৌঁছেছেন শিক্ষা প্রতিষ্ঠানে। মনে হয়েছিল যে মিনি কক্সবাজারে চলাফেরা করতেছে। পানি একদমই মানে যারা বাইক চালাইতেছে তাদের বাইকের একদম 70% একদম তলে গেছে। আসলে যে সিটি কর্পোরেশন আছে তাদের যদি প্রতিনিধি একটা তদারকির ভিতরে থাকতো, কালকে রাতে যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, সকালবেলা তাদের যদি একটা টিম যদি কাজ করতো, মনে করি যে পানি নিষ্কাশন করা সম্ভব হতো আর কি। জ্যাম থাকলেও যে জায়গাগুলো 1 ঘন্টা লাগতেছে সেগুলোও দেখা যাচ্ছে 2-3 ঘন্টা বেশি লাগতেছে। অ্যাট দ্য সেম টাইম আমি নিজের ক্ষেত্রেই এক্সপ্রেসওয়েতেই যেটা জ্যাম, যেটা অনেকটা অকল্পনীয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে তাদের রাস্তায় নামতেই হচ্ছে। নষ্ট পানি ঠ্যাং ঠুং সব খেয়ালাইছে এগুলিন,
নষ্ট পানি। রাস্তা রাস্তায় পানি, ড্রেনেজ ব্যবস্থা ভালো না, ড্রেনেজ ব্যবস্থা উন্নত হওয়া দরকার। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে রাতভর ৭৬ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে আগামী কয়েকদিন ঢাকা সহ আশপাশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। আগামী 48 ঘন্টা পর ভারী বর্ষণের যে আশঙ্কা আমরা করছি সেটা অনেকাংশে কমে আসবে। তবে বৃষ্টিপাত থাকবে, সারা দেশে কম বেশি বৃষ্টিপাত থাকবে, বর্ষার বৃষ্টি বৃষ্টিপাত থাকবে, তো ভারী বর্ষণের আশঙ্কাটা অনেকাংশে কমে আসবে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আবহাওয়া অফিসে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। সরাসরি কথা বলছি তার সাথে। শান্ত, সারা দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ফাতিহা আপনাকে। আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসে ছিলাম, বর্তমানে আমরা তেজগাঁয়ের একটি এলাকার মধ্যে আছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এখনো হাঁটু সমান পানি। এটি কিন্তু একটু ব্যস্ততম সড়ক বলা চলে, তবে এখানে কিন্তু এখনো সকালে বৃষ্টিপাত থেকে শুরু করে দুপুরে বৃষ্টি থামার পর থেকে কিন্তু এখনো হাঁটু সমান পানি আমরা দেখেছি। ভ্যানে করে আসলে মানুষরা পার হচ্ছে। আবহাওয়া অফিসে যে তথ্য আমাদেরকে দিয়েছেন, উত্তরাঞ্চলে অর্থাৎ রংপুর, দিনাজপুর, সৈয়দপুরে থেকে কিন্তু আগামীকাল থেকে কিন্তু এই উত্তরাঞ্চলে ভারী বর্ষণ হবে এবং দক্ষিণাঞ্চলে বলতে গেলে চট্টগ্রামের দিকে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণটা কমে আসবে। এবং ঢাকার কথা যদি একটু বলতে চাই, ঢাকায় কিন্তু আগামীকালকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বর্ষণ ভারী হবে না, কিছু কিছু জায়গায় একটু ভারী বর্ষণ হতে পারে। তবে এই বৃষ্টিপাত ঢাকা শহরে কিন্তু আগামীকালকে থেকেই শেষ হয়ে যাবে বলে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এলাকার মানুষরা আমাদেরকে বলছে তারা কিন্তু বেশ দুর্ভোগে আসলে আজকে সারাদিন কাটিয়েছে। আজকে যেহেতু কর্মদিবস ছিল, আজকে কিন্তু এলাকার মানুষরা বেশ দুর্ভোগে। আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ভ্যানে করে মানুষরা কিন্তু পারাপার হচ্ছে, যার ফলে কিন্তু আসলে বেশ ভোগান্তির শিকার হচ্ছে এই এলাকার মানুষজন। তারা কিন্তু আসলে সিটি কর্পোরেশনকে আসলে দোষারোপ করছে যে সিটি কর্পোরেশনের দুই প্রশাসক তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তবে দেখছেন এই এখন 10 টাকা করে কিন্তু আসলে এই যে ভ্যানে করে পারাপার হচ্ছে সাধারণ মানুষ, তাদের ভোগান্তির কিন্তু আসলে চরম পর্যায়ে তারা রয়েছে। ফাতে, আমরা কিন্তু মেয়রদের সাথে কথা বলেছি, প্রশাসকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে জলাবদ্ধতা নিরসনে তারা চেষ্টা করে যাচ্ছেন, তবে আসলে মানুষের ভোগান্তি কিন্তু আসলে শেষ হচ্ছে না। ফাতিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। শান্ত, ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ সরকারের সময়ে 1 বছরে প্রধানমন্ত্রীর খাবারের জন্য 35 কোটি টাকা খরচ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে তিনি বলেন, মুজিব শতবর্ষ উদযাপনে রাষ্ট্রের 982 কোটি টাকা অপচয় করা হয়েছে। অর্থ পাচারকারীদের সাথে কোনো আপোষ নয় জানিয়ে মন্ত্রী আরও বলেন, অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় চাঙ্গা হতে শুরু করেছে শেয়ার বাজার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে রোববার সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। অধিবেশনে শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে সরকারের পদক্ষেপ প্রসঙ্গে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, 2 মাসে এই খাত অভূতপূর্ব উন্নতি করেছে। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে 1497 কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। বেক্সিমকোর শেয়ার সংক্রান্ত লেনদেনে কারসাজির কারণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 428 কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। হংকং, নিউ ইয়র্ক, লন্ডন স্টক মার্কেট থেকে ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে আসতে শুরু করেছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট পরিচ্ছন্নভাবে পরিচালিত একটি শেয়ার বাজার হয়। সরকারের আয় বৃদ্ধিতে কর আওতা বাড়ানো প্রসঙ্গেও কথা বলেন অর্থমন্ত্রী। সমস্ত বাংলাদেশে যারা এখন করের আওতায় আসে নাই, তাদের সাধ্যের মধ্যে যতটুকু ট্যাক্স দিতে পারে একটা ফ্ল্যাট রেট নির্ধারণ করছি আমরা, এলাকা ভিত্তিক সাধ্যের মধ্যে যতটুকু তারা কর দিতে পারে। আমরা একটা বড় ধরনের নেটওয়ার্ক তৈরি করছি। আরেক প্রশ্নের জবাবে বিগত আওয়ামী লীগ সরকারের মুজিব বর্ষ পালনে অপচয়ের চিত্র সংসদে তুলে ধরেন আমির খসরু। শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982 কোটি 91,74,000 কোটি টাকা ব্যয় করেছে। শুধু মুজিব বর্ষ, এছাড়া প্রধানমন্ত্রীর 1 বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে 35 কোটি টাকা। এ সময় সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। আলোচনায় বক্তারা বলেন, গণতন্ত্র সমুন্নত রাখতে তাঁর অবদান
চিরস্মরণীয় হয়ে থাকবে। আইনের শাসনের প্রতি তার যে অবিচল আস্থা, গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, এটা আমরা খুব কম দেখেছি। কতগুলো বিষয়ে তিনি একেবারে আপোষহীন ছিলেন। বিষয়গুলো ছিল যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা। ফেসিবাদী আমলে আইনের জাতাকলে যখন আমরা পৃষ্ঠ, তখন প্রায় আমরা তার কাছে যেতাম দ্বারস্থ। তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েই শুধু আমাদেরকে তার কাজ সারেন, বরঞ্চ আমাদের মজলুম নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে বারবার দাঁড়িয়েছেন। পরে সাবেক স্পিকারের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অধিবেশন মুলতবি করা হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আইএমএফের সাথে আওয়ামী লীগের করা ঋণ চুক্তি বাতিল করেছে সরকার, ফলে আরও 2 কিস্তির $190 কোটি পাচ্ছে না বাংলাদেশ। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, চুক্তিতে দেশের স্বার্থ বিরোধী শর্ত থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ঋণ চুক্তি নিয়ে আলোচনা চলছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় 2023 সালে আইএমএফের সাথে $470 কোটি ঋণ চুক্তি করে আওয়ামী লীগ সরকার। পরে সেটা বাড়িয়ে $550 কোটি করে অন্তর্বর্তী সরকার। গত বছর পর্যন্ত 5 কিস্তিতে $360 কোটি পেয়েছে বাংলাদেশ। তবে আর্থিক খাতে সংস্কার না হওয়ায় ষষ্ঠ ও সপ্তম কিস্তির $190 কোটি দিতে বেঁকে বসে আইএমএফ। শেষ পর্যন্ত ওই ঋণ চুক্তি বাতিল করল বিএনপি সরকার। এর কারণ জানান অর্থমন্ত্রী। আমরা তো আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি, কারণ ওরা আগের প্রোগ্রাম ছিল ওই স্বৈরাচার আমলে যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলে, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। অনেকগুলো কন্ডিশন ছিল যেগুলো আমরা মনে করেছি সরকার হিসেবে, নির্বাচিত সরকার হিসেবে গ্রহণযোগ্য না। কিস্তির টাকা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমার চিন্তা হচ্ছে যে প্রোগ্রামে যাব এটা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে কিনা। আইএমএফ এর কাছে নতুন করে $450 কোটি ঋণ পেতে চিঠি দিয়েছে বিএনপি সরকার। এ বিষয়ে আলোচনা করতে বাংলাদেশে এসেছেন সংস্থাটির প্রতিনিধি দল। অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে বৈঠক করছেন তারা। নতুন করে ঋণের টাকা পেতে আশাবাদী সরকার। এখন আবার নতুন প্রোগ্রামে যাচ্ছি। একজন নির্বাচিত সরকারের বাংলাদেশের মানুষের স্বার্থ সুরক্ষা করে যে ধরনের প্রোগ্রামে যাওয়া দরকার সে ধরনের প্রোগ্রামে যাব। দেশের অর্থনীতির জন্য, দেশের জনগণের স্বার্থে যে প্রোগ্রাম প্রয়োজন সেই প্রোগ্রামে যাব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তির ইতিবাচক পরিবর্তনে ভিসা নীতির সংস্কার প্রয়োজন। একটা ভিসা নীতি একটা দেশ সম্বন্ধে কথা বললে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এটা বোধহয় কি দক্ষিণ প্লাজায় জানাজা শেষে সংসদ ভবন চত্বরে দাফন করা হলো সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, মন্ত্রীসহ সংসদ সদস্যরা। ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিবিদের বয়স হয়েছিল 95 বছর। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ করে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার। তার স্মরণে কাল সারা দেশে শোক পালন করবে বিএনপি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 50 বছরের বেশি সময় ধরে যে বাড়িতে বসবাস, ধানমন্ডির সেই বাড়িতে জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় করেন আত্মীয় স্বজন সহ শুভার্থীরা। ভোরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে তার মরদেহ রাখা হয় বাসভবনে। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে কফিন নেওয়া সম্ভব হয়নি তার জন্মভিটা পঞ্চগড়ে। উনি সব সময় কাজ করতেন, একটার পর আরেকটা উনি কাজ করতেন, উনি কখনো বসে থাকতেন না। আমাদের নিজেদের জীবনের উদ্দেশ্য আর অন্য সকল মানুষের জন্য, আমাদের নিজেদের জন্য না, সেই শিক্ষা উনি শিক্ষায় আমাদেরকে দীক্ষিত করেছেন। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক অঙ্গনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শূন্যতা পূরণ হবার নয়। রাজনীতিক অঙ্গনে ওনার বিচরণ, ওনার দক্ষতা, ওনার সততা, ওনার সুশিক্ষিত মনোভাব
প্রতিফলিত হয়েছে। রাজনীতির উপর একটা সোবারিং এফেক্ট ছিল উনি, এবং উনি ওনার যাওয়ার পর স্বভাবতই আমরা ওনার অনুপস্থিতি সবাই উপলব্ধি করব রাজনৈতিক অঙ্গনে। বাদ আসর বর্ষিয়ানে রাজনীতিবিদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যরা। জানাজা শেষে সংসদ চত্বরে দাফন করা হয় সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রবীণ এই রাজনীতিবিদকে। মুশফিক রহমান, ATN বাংলা, ঢাকা। ঢাকার আমিনবাজার ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দেন। বৈঠকে জানানো হয়, চীনের CMEC গ্রুপ আমিনবাজারে প্রতিদিন 3000 টন বর্জ্য ব্যবহার করে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ওয়েস্ট টু এনার্জি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। 2028 সালের অগাস্টে কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। এছাড়া দক্ষিণ কোরিয়ার BNF কোম্পানি মাতুয়াইলে ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েস্ট টু এনার্জি প্রকল্পে বাস্তবায়ন করবে। এই প্রকল্পে বছরে প্রায় 15,000 টন মিথেন গ্যাস উৎপাদনের পাশাপাশি প্রায় 81,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এবছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭৯,২৪৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে, যার মধ্যে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে প্রায় 33,000 শিক্ষার্থী। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে বৃত্তির ফলাফল ঘোষণা করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় কোনো অনিয়মে আর ছাড় দেওয়া হবে না। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হওয়া 2025 সালের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবারের বৃত্তি পরীক্ষায় সারা দেশ থেকে অংশ নেয় 4,19,982 জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্ট পুলে 32,965 জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পান 46,281 জন শিক্ষার্থী। এখানে উপস্থিত রয়েছেন আমাদের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানান, আগামীতে আরো বড় পরিসরে বৃত্তি পরীক্ষা আয়োজন করা হবে। 33% আমাদের জেনারেল স্কুলে ড্রপ করেছে, 45% ড্রপ করেছে মাদ্রাসায়, এবং 54% ড্রপ করেছে কারিগরিতে। ইটস এ হিউজ নাম্বার। এটা আমরাও দেখেছি এবং এই ব্যাপারে আমরা সক্রিয় চিন্তা করছি কি কারণে হচ্ছে, কোথায় কোথায় আমাদের কাজ করতে হবে। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নতুন পাঠ্য বইয়ের মান উন্নয়নে কোনো ছাড় দেওয়া হবে না। আর কারিগরি শিক্ষা নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানান শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন। এবং ইমিডিয়েটলি আগস্ট 1 থেকে আমরা নেক্সট 2028 এর বইয়ের কাজে আমরা হাত দেব। যদি আমরা বেঁচে থাকি তাহলে এদেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদেরকে আমরা সুন্দর বই উপহার দেব। আমাদের মূল ফিলোসফি বাংলাদেশের একদম প্রান্তিক পর্যায় থেকে ঢাকার সেরা স্কুল পর্যন্ত প্রত্যেকটা স্কুলে কারিগরি শিক্ষার একটা ল্যাব আমরা ম্যান্ডেটরি করব। এ সময় খেলাধুলা, সংস্কৃতি ও লার্নিং উইথ হ্যাপিনেস বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা জানান শিক্ষা ও ক্রীড়া প্রতিমন্ত্রী। স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, আমাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি আমরা ডোর টু ডোর বা আমরা বিভিন্ন পাবলিক বা কিংবা আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যদি সাবজেক্টগুলোকে ইন্ট্রোডিউস করতে পারি, অনেক ধরনের এডিশন ইমপ্রুভমেন্ট করছি। সো এভাবে আমরা বলতেই পারি যে অনেক নতুনত্ব আমরা আনছি। তো এই কারিকুলামের দায়িত্বের ভেতরে আমরা 28-এ আমরা আরো পরিপূর্ণভাবে আরো বড় চেঞ্জেস আনার কাজ করছি। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা। আমরা যাদেরকে নিয়ে কাজ করছি তারা হলো প্রি প্রাইমারি। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। সাদরে গ্রহণ করছি, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় সম্ভাবনা বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অর্থনীতির ভাষায় যা জনমিতিক লভ্যাংশ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও চীনের মতো বহু দেশ এই সুযোগের যথাযথ ব্যবহার করে স্বল্প সময়ে অর্থনৈতিক উন্নয়নের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জানান, 1976 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জাতীয় জনসংখ্যা পরিষদ
গঠন করা হয়, প্রণীত হয় জনসংখ্যা নীতি। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জনমিতিক লভ্যাংশ থেকে সর্বাধিক সুবিধা পেতে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে বিশেষ অগ্রাধিকার দেন। রাষ্ট্রপতি আরও বলেন, তরুণ সমাজ এমন একটি সমাজের প্রত্যাশা করে যেখানে মেধা, যোগ্যতা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হবে। তরুণদের এই আশা আকাঙ্ক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি। সুস্পষ্ট প্রতিফলন থাকতে হবে নীতি, কর্মসূচি ও পরিকল্পনায়। আজকের তরুণদের আগামী দিনের দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে হবে, আর তা করতে না পারলে এই সম্ভাবনাই একসময়ে বেকারত্ব, দারিদ্র্য, সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। পরিবার পরিকল্পনা কার্যক্রমে অবহেলার কারণে গত প্রায় 1.5 দশক ধরে মোট প্রজনন হার, টোটাল ফার্টিলিটি রেট 2.3-এ স্থির রয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এটা বাড়ছে বলে সমীক্ষায় উঠে এসেছে। দীর্ঘমেয়াদে জনসংখ্যাকে স্থিতিশীল পর্যায়ে আনতে এ হারকে 2-এর কাছাকাছি নিয়ে আসা এবং তা ধরে রাখা আবশ্যক। মনে রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু ও জরুরি জাতীয় চ্যালেঞ্জ। কাল বরিশালে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর দক্ষিণের এই বিভাগীয় শহরে এটিই হবে তার প্রথম আনুষ্ঠানিক সফর। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, প্রস্তুত করা হচ্ছে শিল্পকলা একাডেমি, যেখানে দলীয় কর্মী সভায় বক্তব্য রাখবেন সরকার প্রধান। তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। সোমবার একদিনের সফরে বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সড়ক পথে নিজ বাসভবন থেকে যাত্রা করবেন তিনি। সকাল 10:30টায় গরু নদী উপজেলা বাটাজোর ইউনিয়নে নবখননকৃত শরিকল বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। পরে নগরীর 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী সফর ঘিরে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বরিশালকে আবারও উন্নয়নের আরেকটা নতুন ধাপে নিয়ে যাবে বলে মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন এবং ভোলা বরিশাল ব্রিজ এবং ভোলার গ্যাস বরিশালে এনে বরিশালে অনেক কাজ আছে, সেগুলো মাননীয় আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের দাবিগুলো পালন করবেন। যে সমস্ত উন্নয়নের ধারা আমাদের এখানে অব্যাহত আছে সেগুলো আরও বেগবান হবে। আমরা আমাদের পক্ষ থেকে বরিশালে 6 লেনের যে রাস্তা সেটি দাবি করি। তারেক রহমানের বরিশাল সফর সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল আসছেন এবং প্রধানমন্ত্রী আপনি প্রথমে বরিশাল আসছেন, এটা অন্যরকম আমাদের ভিতরে একটা আনন্দ। সর্বস্তরের নেতাকর্মীর এই ব্যাপারটায় তারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন। ওনার আশা উপলক্ষে আমাদের যে অনুষ্ঠানটি এটি সুন্দর হবে, সার্থক হবে এবং বরিশালবাসীরা সবার মধ্যে একটা সুখের আমেজ বয়ে যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল সফর করবেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চলতি বছরের 4 ফেব্রুয়ারি সর্বশেষ বরিশালে গিয়েছিলেন তারেক রহমান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 3 জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় রুখে দিয়েছে বিজিবি সূত্র জানায়, অন্ধকারের সুযোগে বুড়িমারি ইউনিয়নের মদিরবাড়ি এলাকায় ধবলসুতি বিওপির 16 ঘড়িয়া সীমান্তের মেইন পিলার 833-এর মাঝামাঝি এলাকায় 3 জনকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্য ও স্থানীয় জনতা একত্রিত হয়ে প্রতিবাদ জানান। বিজিবি ও জনতার যৌথ প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। এবার অর্থ সংবাদ। কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সহায়তায় মেহেরপুরের গাংনী এবং নড়াইলে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার
ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গাংনী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে 2008 জন কৃষকের মাঝে সবজি বীজ এবং 3000 কৃষকের মধ্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। অন্যদিকে নড়াইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন সবজির বীজ, রাসায়নিক সার, গাছের চারা, বাঁশের খুঁটি ও জৈব সার বিতরণ করা হয়। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। আল জাজিরা ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হামাদ বিন খলিফা আল থানি 1995 থেকে 2013 সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে কাতার জ্বালানি খাত, অর্থনীতি, অবকাঠামো এবং আন্তর্জাতিক কূটনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। শিগগিরই তার জানাজা ও রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কাতার সরকার। আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার খেলার খবর। উইম্বলডন টেনিসে নারী এককের অল চেক ফাইনালের নাটকীয় লড়াইয়ে ক্যারোলিনা মুচোভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন লিন্ডা নোস্কাভা। সেন্টার কোর্টে 2 ঘন্টা 28 মিনিটের দ্বৈরথে দশম বাছাই ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7 ও 6-3 সেটে পরাজিত করেন নবম বাছাই লিন্ডা নোস্কাভা। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের শুরুতে মনে হয়েছিল যে 28 বছর বয়সী লিন্ডা নোস্কাভা সহজেই জয় পেতে চলেছেন, কিন্তু ক্যারোলিনা মুচোভা তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে লড়াই জমিয়ে তোলেন। স্বদেশী মুচোভাকে হারিয়ে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসেন নোস্কাভাই। চলে গেলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাতিন। মৃত্যুকালে সাবেক এই মিডফিল্ডারের বয়স হয়েছিল 89 বছর। তার সাবেক ক্লাব বোকা জুনিয়র্স মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। রাতিন 1962 ও 1966 সালের বিশ্বকাপে দেশের হয়ে খেলেছিলেন। 1966 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তার সেই বিতর্কিত বহিষ্কারের ঘটনাই ফুটবল ইতিহাসে বড় পরিবর্তন আনে। এরপর থেকেই ফুটবল ম্যাচে লাল ও হলুদ কার্ডের নিয়ম চালু করা হয়। কিংবদন্তি এই তারকার প্রয়াণে ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। হার দিয়েই ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শেষ করল ভারত। সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের কাছে 56 রানে হেরেছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে জস বাটলারের 131 রানের বিধ্বংসী ইনিংস খেলেন, ফলে 257 রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 201 রানেই থমকে যায় ভারতের ইনিংস। ঈশান কিষান সর্বোচ্চ 56 রান করেন। আর এই হারের ফলে 5 ম্যাচের টি-20 সিরিজটি 4-0 ব্যবধানে হেরে মাঠ ছাড়ল সফরকারীরা। এর আগে আয়ারল্যান্ডের কাছে 2-0 ব্যবধানে সিরিজ হেরেছিল ভারত। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি, 10 ফুট পানির নিচে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া। বন্যা মোকাবেলায় সরকারের কার্যকর পদক্ষেপ নেই, অভিযোগ নাহিদের। রাজধানীতে রাতভর বৃষ্টি, রেকর্ড বর্ষণে ডুবে গেছে ঢাকার অধিকাংশ রাস্তা, চরম ভোগান্তিতে মানুষ। মুজিব শতবর্ষে 982 কোটি টাকা অপচয়, সংসদে অর্থমন্ত্রী। শেখ হাসিনার খাবারের ব্যয় বছরে 35 কোটি। IMF এর সাথে আওয়ামী আমলের ঋণ চুক্তি বাতিল। দক্ষিণ প্লাজায় জানাজা শেষে সংসদ ভবন চত্বরে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে দাফন। কাল সারা দেশে বিএনপির শোক পালন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।